সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি লেকচারার প্রণব সেন। আজকে আমি কিছু শর্ট ভিডিও নিয়েছি, শর্ট বাক্য। এটা একটু দীর্ঘ হয়ে যেতে পারে। তো যেহেতু ছোট ছোট বাক্য, এটা শর্ট সেন্টেন্স, এই সেন্টেন্স ধরে কিভাবে ইংরেজি শিখতে হয়, তো সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে এই ভিডিওটা না টেনে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে এটা ভিডিওটা মন দিয়ে দেখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। তো আজকে আমাদের প্রথম বাক্য, এখানে আমি তোমাকে কিছু পরামর্শ দিই। ইংরেজি শিখতে গেলে কয়েকটা জিনিস লাগে, যেমন টেন্স জানতে হয়, টেন্সটা না জানলে ইংরেজিটা বোঝা যায় না। দ্বিতীয়ত পার্টস অফ স্পিচ জানতে হয়, এগুলো না জানলে বাক্যের মধ্যে আমি শব্দগুলোকে কীভাবে ব্যবহার করব এটা বোঝা যায় না। তৃতীয়ত সেন্টেন্স জানতে হয়, কারণ প্রতিটি বাক্য কোনো না কোনো সেন্টেন্সে গিয়ে পড়ে এবং এই সেন্টেন্স দিয়ে যত বাক্য তৈরি হয়। চতুর্থত নাইন বেসিক স্ট্রাকচার, এটা ভাষার গ্রামেটিক্যালি রাইট করতে এটা একটা বিরাট ভূমিকা পালন করে। এই হলো মোট ইংরেজি ভাষা শেখার প্রাথমিক কিছু উদ্দেশ্য। এছাড়া আরও কিছু টুকিটাকি বিষয় আছে যেগুলো তুমি একবারে শিখতে পারবে না, মনেও রাখতে পারবে না। তো প্রাথমিক এই চারটে বিষয় মাথায় নিয়ে আমি সকল শিক্ষার্থীকে ইংরেজি শেখার জন্য তাকে আমি বলছি যে তুমি ইংরেজি শিখতে পারবে। তো এই চারটে বিষয়গুলো আমি আবার একটু মনে করে দিই: টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স এবং নাইন বেসিক স্ট্রাকচার। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখানে আমি প্রথম বাক্য লিখে রেখেছি, এতে আমার কোনো মতামত নেই বা মত নেই। এই বাক্যটা দেখো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখে রেখেছি, মানে ইনডিফিনিট টেন্সে বাক্যটা পড়ে। এখানে সাবজেক্টটা আই, মানে আমার। আই হ্যাভ নো অপিনিয়ন, আমার কোনো মত নেই। এখানে তুমি অপিনিয়ন বাদ দিয়ে তুমি অন্য কোনো সমার্থক শব্দ ব্যবহার করতে পারো, তবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। অন দিস, এতে, এখানে এইটার উপর বলে এখানে প্রিপোজিশন অনটা ব্যবহার করা হলো। তো আই হ্যাভ নো অপিনিয়ন অন দিস, এতে আমার কোনো মতামত নেই। এখানে আমারটাকে আমি বলে বোঝানো হয়েছে। এখানে হ্যাভটা আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, নো অপিনিয়ন এটা হচ্ছে অবজেক্ট, এবং অন দিস এটা একটা ফ্রেজ। একটা বাক্য গঠনের মোট চারটে অংশ বিরাট ভূমিকা পালন করে, বা চারটে অংশ দিয়ে বাক্য তৈরি হয়। সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ফ্রেজ। এই বাক্যের চারটে জিনিসই আছে। আই সাবজেক্ট আছে, হ্যাভ ভার্ব আছে, নো অপিনিয়ন এটা অবজেক্ট আছে, অন দিস এটা একটা ফ্রেজ আছে। দ্বিতীয় বাক্যটা যাই, যাব যাব করেও যাওয়া হলো না। এই ধরনের ট্রানজিশন করতে আমাদের খুব অসুবিধা হয়, কারণ আমরা বুঝে পাই না যে এই ধরনের বাক্য কিভাবে ট্রানজিশন হয়। তো এই ট্রানজিশনগুলো করা শিখলে তুমি যে কোনো টেক্সট বা যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো রচনা তোমরা লিখতে পারবে। এইটা এই জন্য ছোটো ছোটো করে বাক্যগুলো আমি দিয়েছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। দেখো এই বাক্যটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এখানে দুটো ক্লজের সমন্বয়ে বাক্যটা গঠন করা হয়েছে। যাব যাব করেও যাওয়া হলো না, কে গেল না, আমি গেলাম না। তো আই কেপ্ট প্ল্যানিং, মানে আমি এখানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম টু গো, মানে যাব যাব করেও, আই কেপ্ট প্ল্যানিং টু গো, যাব যাব করেও। কয়েকটা স্টেপ, কিন্তু যেতে পারলাম না বা যাওয়া হলো না, বা ডিড নট হ্যাপেন। যেহেতু এখানে দুটো ক্লাস, তার মানে সাবজেক্ট এখানে ডবল লাগবে। আবার পরবর্তী বাক্যে দেখে বাট ইট ডিড নট হ্যাপেন, এইটা একটা ক্লজ, ওই পাশে একটা ক্লজ। আসলে এগুলোকে কোঅর্ডিনেট ক্লজ বলে, যেহেতু দুটো কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজের ব্যবহার হয়। এটা তোমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স করতে যাবে তখন তুমি এই কোঅর্ডিনেট ক্লজের সাথে সম্মুখীন হবে। এখন ক্লজ নিয়ে কথা বললে অনেক কথা হয়ে যাবে, একবারে অত জটিল করে শিক্ষাটা নেওয়া যায় না, ছোট ছোট করে তুমি লেসনগুলো নাও। বিষয়টা আমার হাতে নেই, এই বাক্যটা দেখো এটাও প্রেজেন্ট টেন্স অনুসরণ করেছে। তোমাকে আগেই বলি যে সর্বপ্রথম তুমি টেন্সে হাত দাও, কারণ এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমি নিশ্চিত। এবং এখানে কিভাবে চিনলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে কথাগুলো পরিবর্তন হয় না, মানে যেটাকে বলা হচ্ছে চিরন্তন সত্য। তো এই ধরনের সত্য বাক্য কখনো চেঞ্জ হয় না, তাই সেই বাক্যগুলো প্রেজেন্ট টেন্সে শান্ত পড়ে। তো এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আমরা যখন টেন্স খুঁজবো তখন কিন্তু আমি তিনটার মধ্যে খুঁজবো।
এখানে 12টার মধ্যে টেন্স যদিও 12টা, এই 12টার মধ্যে খুঁজতে গেলে তুমি টেন্সটাকে ধরতে পারবে না বা খুঁজে পাবে না। তো যারা নতুন শিক্ষার্থী বা যারা ইংরেজি শিখছে তারা এই বিষয়গুলো উল্টো পাল্টা করে ফেলার কারণে কিন্তু ইংরেজিটা ঠিকঠাক মতো শেখা হয়নি। তো এখানে বিষয়টা দি ম্যাটার, এটা সাবজেক্ট। ইজটা এখানে মূল ভাব, এটা কিন্তু এখানে অক্সিলারি ভাব না, মূল ভাব। নটটা এখানে অ্যাডভার্ব। ইন মাই হ্যান্ড এটা একটা ফ্রেজ, এটাকে বলা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এইটা 9 বেসিক স্ট্রাকচারের এটা 4 নম্বরের মধ্যে পড়ে। তো আমি এখানে স্ট্রাকচারগুলো তোমাদের বুঝাই দেবো যে কোনটা কোন স্ট্রাকচারে পড়েছে। কারণ মোট বাক্য আছে 9টা, এই 9টা বাক্য বোঝানোর জন্য আমার 9 বেসিক স্ট্রাকচারের ভিডিওগুলো তোমার দেখতে হবে। কারণ 9 বেসিক স্ট্রাকচার সম্পর্কে বিশেষ করে অনলাইনে কোনো ভিডিও নেই বা কেউ করেও নি এটা। তো যেহেতু আমি ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে পড়াই, তো তাদের পরে আমি এটা দেখেছি যে 9 বেসিক স্ট্রাকচার না জানলে সাধারণত তারা কোনো কিছু ঠিক করে বুঝতে পারে না। আমরা পরবর্তী বাক্যটা নিয়ে যাই 4 নম্বরে, যে আমি এই নিয়ে কিছু বলতে চাই না। তো আমি বলতে চাই না, এই বাক্যটা দেখো, এটাও প্রেজেন্ট টেন্স অনুসরণ করেছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট এখানে আমি, ডু নট ওয়ান্ট এইটা হচ্ছে ভার্ব, এখানে ডু নট, ডুটা অক্সিলারি ভার্ব। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন নেগেটিভ ফর্ম ব্যবহার হয় তখন একটা অক্সিলারি ভার্বের দরকার হয়, তখন সেখানে ডু বা ডাজ আছে সাবজেক্ট অনুসারে। এখানে ডুটা বসলো সাবজেক্ট অনুসারে, ডাজটা বসতো যদি কোনো সাবজেক্ট সিঙ্গুলার হতো। পরেরটা আছে টু সে এনিথিং, এইটা একটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এটাকে বলা হয় একটা ফ্রেজ, ফ্রেজাল একটা অবজেক্ট। অর্থাৎ এই ফ্রেজটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করেছে। আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং, আমি কিছুই বলতে, তারপর এটা চাই না। এবার অ্যাবাউট দিস, এটা সম্পর্কে। তার মানে এখানে একটা সাবজেক্ট ব্যবহার হয়েছে, একটা ভার্ব ব্যবহার হয়েছে, একটা ফ্রেজ এবং দুইটা ফ্রেজ। একটা ফ্রেজ সাবজেক্টের জন্য ব্যবহার, অবজেক্টের জন্য ব্যবহার হয়েছে, আর একটা ফ্রেজ শুধু ফ্রেজের জন্য ব্যবহার হয়েছে। পরে বাক্যটা যায়, সিদ্ধান্তটা আমার ছিল না। এই বাক্যটা দেখো পাস্ট টেন্স অনুসরণ করা। তো সিদ্ধান্তটা কে নিয়েছে, এখানে সিদ্ধান্তটা সাবজেক্ট, কে নিয়েছে এটা বড় কথা না, এখানে যে নিয়েছে সেটা সাধারণত অবজেক্টের দিকে চলে গেছে, এটাকে আমরা প্রেডিকেট বলি। তো এখানে সিদ্ধান্তটা সাবজেক্ট, দি ডিসিশন, ছিল না ওয়াজ নট। এবার আমার মাইন্ড, এটাকে বলা হচ্ছে এটাকে সাধারণত মাই সেলফ এবং অবজেক্টিভ ফর্ম এটাকে বলা হয়। অর্থাৎ যখন কোনো সাবজেক্ট অবজেক্টে চলে যায় এবং তার সাথে একটা নাউন ফর্ম যুক্ত হয়, যেমন আমার কলম যদি লিখি তাহলে এখানে মাই পেন হবে, কিন্তু আমারটা যখন লিখবো তখন কিন্তু এখানে আমাকে মাইন্ডটা দিয়ে বোঝাতে, অর্থাৎ মাই পেন এখানে হয়েছে, এখানে মাই ডিসিশনটা মূলত মাইন হয়েছে। অর্থাৎ মাই ডিসিশনের একটা কনসাইজ রূপ বা সংক্ষিপ্ত একটা রূপ বলা হচ্ছে এখানে মাইন। অর্থাৎ এখানে আই যদি সাবজেক্টে থাকতো, সেইটা যখন অবজেক্টে চলে যায় তখন সেটা মাইন হয়। পরেরটা দেখো, অনেক চেষ্টা করেও যেতে পারলাম না। তো এখানে দুটো বাক্য ব্যবহার করা হয়েছে, দুটো ক্লজ ব্যবহার করা হয়েছে, দুটোই কোঅর্ডিনেট ক্লজ। আমি অনেক চেষ্টা করলাম, প্রথমটা অনেক চেষ্টা করলো, কে করলো, আমি করলাম, তাহলে আই ট্রাই। এ লট, এখানে সাবজেক্ট ব্যবহার হয়েছে এবং ভার্ব ব্যবহার হয়েছে এবং বাক্যটা পাস্ট ইনডিফিনিটে করা হয়েছে। পরেরটা দেখো, বাট কুড নট গো, কিন্তু যেতে পারলাম না। এখানে কুড নট এবং ট্রাই দুটোই দেখো পাস্ট ফর্ম। যখন আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সগুলো করতে যাই বা যেখানে দুটো ক্লজের ব্যবহার আছে বা দুটো সাবজেক্ট বা দুটো ভার্বের ব্যবহার আছে, সেখানে একই টেন্স ফলো করতে হয়, যেহেতু এই পাশেরটাও পাস্ট টেন্স ও পাশেরটাও পাস্ট টেন্স। তো এইগুলো গ্রামার, এই গ্রামাটিক্যাল ফর্মগুলো বুঝতে অনেক সময় লাগে। কারণ আমি পরামর্শ দেবো যে গ্রামার বুঝে ইংরেজি শিখতে অনেক সময় লাগে। সবচেয়ে শর্টকাট পথ হচ্ছে যে অনেকটা গান শেখাতে বলা যায়, যে অনেকে গান করে কিন্তু তারা সরগম জানে না। তো যারা সরগম জানে না তারাই কিন্তু গান গায়, আবার অনেকে আছে সরগম জানে কিন্তু গান গাইতে পারে না। তো এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ দেওয়া যায় যে দুটো বন্ধু তারা সাইকেল চালানো শিখছিল। তো একজন সিদ্ধান্ত নিল যে সে বই পড়ে শিখবে, আর একজন সিদ্ধান্ত নিল সে প্র্যাকটিক্যালি শিখবে। তাই একজন বই কিনে বই পড়া শুরু করলো, আর একজন একটা সাইকেল কিনে রাস্তায় সাইকেল প্র্যাকটিস করলো। তো যে প্র্যাকটিস করলো সে অনেক দূর এগিয়ে গেল, কিন্তু যে বই পড়লো সে কিন্তু ফর্মুলাটা জানলো, কিন্তু বাইসাইকেল কিভাবে চলে এটা কিন্তু জানলো না।
ইংরেজি শেখাটা অনেকটাই এরকম, কারণ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে তুমি এটা বুঝে যাবে। এটা আমার বিষয় না, এটা দিস ইজ, ইজটা এখানে ভাব, দিস ইজ নট মাই অপিনিয়ন কনসার্ন। এই যে আমার উদ্বেগ, এখানে কনসার্নের উদ্বেগ, কিন্তু এখানে আমার ব্যাপার বোঝাইছে, আমার বিষয় বোঝাইছে, ইজ নট মানে এটা না। তো এখানে বলে রাখি, প্রত্যেকটি বাক্যে কিন্তু ভার্বের একটা ব্যবহার থাকে, অর্থাৎ এখানে সাবজেক্ট অনুসারে ভার্ব। তো এখানে সাবজেক্টটা যেহেতু দিস, সেই জন্য এখানে ভাবটা এখানে ইজ এসেছে। পরেরটা আছে যে আমি, এখানে পরেরটা বলছে যে ইচ্ছে ছিল কিন্তু সময় হলো না। যেহেতু ইচ্ছা ছিল কিন্তু সময় হলো না, তো এই যে আমার ইচ্ছে ছিল, তাহলে আমার ইচ্ছে ছিল আই ওয়ান্টেড টু গো, কিন্তু সময় হলো না, বাট ডিড নট হ্যাভ টাইম। এখানে ইচ্ছে ছিল, এইটা একটা ক্লজ, কিন্তু সময় হলো না, এটা একটা ক্লজ। এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো এই কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো তোমাকে একটু দেখার দরকার আছে, কারণ আমরা এই তিনটে সেন্টেন্স ব্যবহার করে আমরা অনেক কথাই বলি, যেগুলো একটু জানার প্রয়োজন আছে। আমি এটার সাথে জড়িত নেই। তো আমি জড়িত নেই, দেখো আই এম নট ইনভলভ, আমি জড়িত নেই। এটার সাথে এখানে উইথ দিসও তুমি লিখতে পারতে, কিন্তু এখানে ইন দিস বলতে এটার ভিতরে বোঝাইছে। এই গ্রামারগুলো বোঝাতে গেলে এখন অনেক কথা বলতে হবে। তো সেই জন্য এই ছোটোখাটো গ্রামার যদি ভুল যায় যাক, কিন্তু সেটা নিয়ে তুমি কখনো চিন্তিত থেকো না, এগুলো তুমি করতে করতে কোনো এক সময় জেনে যাবে। পরেরটা দেখো 10 নম্বরে, 10 নম্বরে আছে যাবো ভেবেছিলাম, মানে যাবো যাবো ভেবেছিলাম কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। তো আমি যাব ভেবেছিলাম, আই প্ল্যান, আমি ভেবেছিলাম, আমি পরিকল্পনা করেছিলাম, কিন্তু পরিকল্পনা কথাটা না বলে এখানে আমি ভেবেছিলাম কথাটা বলা হলো। তো যেহেতু আমি যাব ভেবেছিলাম, আই প্ল্যান যাব টু গো, এই যে পরবর্তীতে এখানে দুটো ভাগ ব্যবহার করা হয়েছে, এখানে এখানে যাওয়াটাও ভাগ, ভাবাটাও ভাগ। তো এখানে ভাবাটা এখানে সাবজেক্টের সাথে সম্পর্ক, আমি এখানে সাবজেক্ট, প্ল্যানটা এখানে মূল ভাগ, এবং বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে অনুসরণ করা হয়েছে। পরবর্তীতে আর একটা বাক্য বা আর একটা ভাগ ব্যবহার করা হয়েছে। এইগুলোকে একই বাক্যে যখন বা একই ক্লজের মধ্যে যখন দুটো ভাগ ব্যবহার হয়, তখন প্রথমটা বলা হয় সমাপিকা ক্রিয়া বা ফিনাইল ভাগ, পরেগুলোকে বলা হয় অসমাপিকা ক্রিয়া বা নন ফিনাইল ভাগ। এই নন ফিনাইল ভাগ হয় তিন প্রকারের, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ইনফিনিটিভ যে ভাগগুলো, সাধারণত এই ভাগগুলো যখন কথার সাথে কথা, ভবিষ্যৎ বাক্যে কি করবে, কি ভাববে, এই সমস্ত জায়গায় সাধারণত ইনফিনিটিভ ভার্বের ব্যবহার হয়। আর যদি ভাবার ইংরেজি হতো তাহলে টু থিঙ্ক হতো, যদি যাওয়ার ইংরেজি হতো তাহলে টু গো হতো। আশা করি আমি বিষয়টা বোঝাইতে পারিছি। পরেরটা দেখো, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না, বাট দ্য সিচুয়েশন, কিন্তু পরিস্থিতিটা ওয়াজ নট ফেভারেবল, এটা অনুকূলে ছিল না। তো এখানে দেখো দুটো বাক্যই পাস্ট টেন্সে অনুসরণ করা হয়েছে, যেহেতু আগের বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী বাক্যটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে টেন্সটা বদলাবে না, আগেই বলেছি যে আগের বাক্য যে টেন্সে করা থাকবে, পরবর্তী বাক্যগুলো ঠিক সেই একই টেন্সে করা থাকবে। পরে 11 নম্বর বাক্য দেখো, আমার কিছু বলার নেই। তো এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এই ধরনের কথাগুলো অনেক বলি, আমরা দৈনন্দিন জীবনে দেখো যে কথাগুলো বলি, আমি ঠিক সেই কথাগুলো এখানে লিখেছি। তো আশা করি এই কথাগুলো যদি তুমি আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তুমি এই ধরনের ভিডিও পাবা এবং এই ধরনের বাক্যগুলো তুমি শিখতে পারবা বা জানতে পারবা। এতে করে তোমার অনেক কিছু নিজের অজান্তে জানা হয়ে যাবে। তো আমি এখানে একটা কথা বলি, আমরা যেমন অনেকেই গান গাই, সে গান জানে না কিন্তু গান গায়, কিন্তু এই গানটা কিন্তু সে নিজের মনের অজান্তে সাবকনসিয়াস মাইন্ড দিয়ে সে কিন্তু সেই গানটা শুনে রাখছিল, পরবর্তীতে কিন্তু সেই কথা বা সেই গানটা সে গুনগুন করে গাইছে। ঠিক তেমনিভাবে আমরা যদি কোনো কথা শুনে রাখি, সেই কথা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড পরবর্তীতে সেটা রিপিট করে এবং সেটা আমাদেরকে শিখতে কিন্তু সাহায্য করে। তো আশা করি আমি তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা ভিডিও এভাবে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব। যদি তোমাদের কোনো অসুবিধায় কোনো বুঝতে যদি সমস্যা হয়, আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও। 12 নম্বর বাক্য দেখো, সব কিছু ঠিকঠাক থাকলেও যাওয়া সম্ভব হয়নি। এখানে বলছে সব কিছু, বলছে ইভেন দো, মানে যদিও, এভরিথিং ওয়াজ ফাইন, সব কিছু ঠিক ছিল।
বলছে যদিও সবকিছু ঠিক ছিল, এমনকি যদিও সবকিছু ঠিক ছিল, আই কুড নট গো, কিন্তু আমি যেতে পারলাম না। তো দেখো এখানে যেমন আগের বাক্যটা পাস্ট টেন্স, পরেরটা পাস্ট টেন্স। তো এখানে এই যে ইভেন দো, এগুলো কিন্তু সাবজেক্টের বাইরের অংশ, এগুলোকে অ্যাডভার্ব বলা হয়। আর এভরিথিং এখানে সাবজেক্ট, ওয়াজটা এখানে ভার্ব, ফাইলটা এখানে অ্যাডজেক্টিভ। এখানে এই বাক্য 2 নম্বর, অর্থাৎ 9 বেসিক স্ট্রাকচার 2 নম্বর পড়ে। তো এই জন্য যে এই যে আমি স্ট্রাকচার ধরে ধরে বোঝাচ্ছি, তো এখানে তোমাদেরকে যারা 9 বেসিক স্ট্রাকচারটা জানা হয়নি, আমি পরামর্শ দেবো এই 9 বেসিক স্ট্রাকচারটা জানো, তোমার কাছে ইংরেজি অনেক সহজ হয়ে যাবে যদি তুমি 9 বেসিক স্ট্রাকচারটা জানো। পরেরটা দেখো 13 নম্বরে, এটা আমার সিদ্ধান্তের বাইরে। তো এটা আমার সিদ্ধান্তের বাইরে, এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে ফলো করা হয়েছে। এটা এখানে সাবজেক্ট, ইট ইজ বিয়ন্ড, এটা অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা হয়েছে। এটাকে বলা আছে ইটস বিয়ন্ড মাই ডিসিশন। এটা একটা আমি বিশেষ করে যারা আমেরিকান বা ব্রিটিশ নাগরিক আছে তারা সাধারণত এইভাবে এটা লেখে, ইটস বিয়ন্ড মাই ডিসিশন। তো এই যে ইট ইজ বিয়ন্ড মাই ডিসিশন, এটা আমার সিদ্ধান্তের বাইরে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা 9 বেসিক স্ট্রাকচারের মধ্যে 4 নম্বরে পড়ে। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা ভার্ব, বিয়ন্ড মাই ডিসিশন এটাকে বলা হচ্ছে এখানে একটা ফ্রেজ। 14 নম্বরে বলা হচ্ছে শেষ পর্যন্ত যাওয়া হলো না। তো শেষ পর্যন্ত এখানে ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড, টিল দ্য এন্ড, এখানে এক একজন এক এক রকম কথা লেগে। তো এখানে শেষে আমার যাওয়া হলো না, শেষ পর্যন্ত টিল, তুমি টিল দ্য এন্ড তাও লিখলে ভুল হবে না, কারণ এখানে তুমি কথা যেভাবে লিখবে সেভাবে সাজানো হবে। তোমাকে আগেই বলেছি যে এখানে এই ভুলটা নিয়ে তুমি এখন চিন্তিত থেকো না, তুমি এখন, তোমার এখন শিক্ষার সময়, এখন তুমি জানতে থাকো। ইন দ্য এন্ড এটা একটা ফ্রেজ, এটা শেষেও বসানো যেত, তো আমি আগে বসিয়ে দিয়েছি। আই কুড নট গো, আমি যেতে পারলাম না বা আমার যাওয়া হলো না। বাক্যটা পাস্ট টেন্সে লেখা, তাই এখানে বাক্যটা আমরা পাস্ট টেন্সে লিখেছি। এখানে কুডটা অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব, এবং মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এই যে আমি বলতে বলতে অনেক গ্রামার চলে আসবে, যদি তোমার এই গ্রামারগুলো বুঝতে, যেমন মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এইটা জানার জন্য তুমি আগে এই বিষয়টা দেখে এসো যে মডেল অক্সিলারি ভার্ব কি, এবং আমার ভিডিওতে এগুলো বিস্তারিত করে দেওয়া আছে। আমি আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। 15 নম্বর দেখো, আমি বলছে যে নিরপেক্ষ থাকছি, আমি নিরপেক্ষ থাকছি। এই বাক্যটা খেয়াল করে দেখো যে এই বাক্যটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, এবং কন্টিনিউয়াস আমি থাকছি, তো এটা একটা চলমান ঘটনা, তাহলে আমি থাকছি, আই অ্যাম স্টেইং। এইবার পরেরটা দেখো যে নিউট্রাল, আমি নিউট্রাল, অর্থাৎ এখানে আমি আই অ্যাম স্টেইং নিউট্রাল, এখানে আমি সাবজেক্ট, অ্যাম স্টেইং এটা ভার্ব, এবং নিউট্রাল, এবং এই যে নিউট্রাল শব্দটা এখানে একটা অ্যাডভার্বিয়াল ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এইটা এখন ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা বলতে হবে এবং বিষয়টা জটিল লাগবে, তা আমি বিষয়টা ওভাবে বোঝাচ্ছি না। সংক্ষেপে তোমরা কীভাবে ট্রান্সলেশন হলো আমি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এটা 16 নাম্বার, যাব যাব করেও সময় মেলেনি। এই যে যাব যাব করেও, এটা একটা বাক্য, সময় মেলেনি এটা একটা বাক্য। তো এখানে যাব যাব করেও, এখানে কে যাবে, এটা আমি যাব, আমি যাব, আই কেপ্ট মিনিং। এখানে মিনিং টু গো, মানে এই যে মিনিং টু গো, যে আমি যাবো যাবো করছিলাম। তো বাক্যটা দেখো এখানে এই যে কেপটা এখানে মূল ভার্ব, আইটা সাবজেক্ট, এবং যেহেতু ভার্বের পরে অবজেক্টের অংশটা বসে, সেই অবজেক্টে যারা একটা ভার্ব চলে এসেছে সেটা হচ্ছে মিন, মিন মানে বোঝানো, কিন্তু এখানে মিনিংটা করে বোঝানো হয়েছে যে যাওয়ার জন্য যে চিন্তাটা ছিল সেইটা। তো এখানে মিনিং টু গো এটা কিন্তু টোটালি একটা অবজেক্ট এখন। তো এইটা তোমাকে এখন আমি ডিটেইল আকারে বলছি না, যে শুধু লিসনটা খুব জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আর লিসন যখন জটিল হয় তখন শিক্ষার্থীরা সেটা মনে রাখতে পারে না, মনে রাখতে অসুবিধা হয়। তাই কেপ্ট মিনিং টু গো, আমি যাওয়ার চিন্তাটা করলাম, বাট কুড নট ম্যানেজ টাইম, কিন্তু সময় বের করতে পারলাম না। তো এখানে বোঝানো হয়েছে সময়টা মেলেনি। দেখো দুটো বাক্যই পাস্ট টেন্স, আগেরটাও পাস্ট টেন্স, পরেরটাও পাস্ট টেন্স। তাই এই যে টেন্সে অনুসরণ করা হয়, পরেরটাও ঠিক সেই টেন্সে অনুসরণ করা হয়, এবং এটাও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। 17 নম্বরে, এই বিষয়ে আমি কিছুই জানি না। তো আমি জানি না, এখানে দেখো আমি জানি না, আই ডোন্ট নো। তারপর এনিথিং, এনিথিংটা এখানে অবজেক্ট, ডোন্ট নো এটা হচ্ছে ভার্ব, আইটা আমি, এবং সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, ভার্ব ব্যবহার করা হয়েছে, অবজেক্ট ব্যবহার করা হয়েছে, এবং অ্যাবাউট দিস একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে।
তো যে বাক্যে সাধারণত সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তিনটেই বসে, সাধারণত সেইগুলোকে আমরা 5 নম্বর স্ট্রাকচার বলি, অর্থাৎ এখানে ট্রানজিটিভ ভার্বের ব্যবহার করা হয়েছে। এখানে আমি তোমাদেরকে বিশ্লেষণ করতে করতে কিছু কথা বলে দিই বা কিছু গ্রামার বুঝাই দিই। সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর আছে ইনট্রানজিটিভ ভার্ব। তো এই যে এখানে এনিথিং টু অবজেক্ট, বিশেষ করে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ফ্রেজ, এইটা হচ্ছে একটা বাক্য গঠনের মূল জিনিস। তো অনেক সময় আমরা অবজেক্টটা দেখি না। তো অবজেক্টটা আমরা কেন দেখি না? কারণ সেখানে ইনট্রানজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে বা অকর্ম ক্রিয়া ব্যবহার করা হয়েছে। তার মানে ক্রিয়া দুই প্রকার, অর্থাৎ যেটাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া, সেটা আবার দুই প্রকারের হয়। অর্থাৎ এই নো যে ভাবটা, এই নো ভাবটাকে বলা হচ্ছে সমাপিকা ভাব। এটা দুই প্রকারের হয়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মানে সকর্মক এবং অকর্মক। যখন সকর্মক ক্রিয়া হয় তখন একটা অবজেক্টের ব্যবহার হয়, যখন অকর্মক ক্রিয়া হয় তখন সেখানে অবজেক্টের ব্যবহার হয় না। এইটাই হচ্ছে পার্থক্য। 18 নম্বরে পরিস্থিতি আমাকে যেতে দেয়নি। এই বাক্যটা দেখো পাস্ট টেন্সে করা হয়েছে। এখানে পরিস্থিতিটা সাবজেক্ট, দিস সিচুয়েশন। ডিড নট অ্যালাউ মানে যেতে দিল না, মি মানে আমাকে, টু গো। আগেই বলেছি যে এই যে টু গোটা কেন বসলো, কারণ অ্যালাউ এখানে মূল ভাব বা যেটাকে আমরা বলছি সমাপিকা ক্রিয়া। আরও একটা ভাব যখন চলে আসছে টু গো, তার মানে ইনফিনিটিভ ভার্বের ব্যবহার করা হয়েছে। তো এখানে আমাকে যাওয়ার জন্য এখানে অনুমতি দিল না। তো এখানে তোমাকে একটা ফর্মুলা বা একটা নিয়ম বলে দিই। যখন সমাপিকা এবং অসমাপিকা ভাগ দুটোই করা থাকবে, তখন যদি সমাপিকা ভার্বের পরে যদি অসমাপিকা ক্রিয়া ঘটে, সাধারণত সেখানে নন টু বা ইনফিনিটিভ ভার্বের ব্যবহার হয়। আবার সমাপিকা ক্রিয়ার পরে যদি মূল ক্রিয়া যদি ঘটে যায়, মানে একটা আগে ঘটে একটা পরে ঘটে। যেমন একটা উদাহরণ দিই, যে আমি বাড়ি থেকে ভাত খেয়ে আমি স্কুলে গেলাম। তো আমি আগে ভাতটা খেলাম, তারপর কিন্তু স্কুলে গেলাম। তার মানে এখানে যাওয়াটা মূল ক্রিয়া। যদি আমি খাওয়া ক্রিয়াটা আগে ঘটে যেত, তাহলে আমরা এখানে খাওয়া ক্রিয়াটা যদি আগে ঘটে যায়, তখন সাধারণত সেটা আইএনজি বসে, যেমন ভাত খেয়ে পড়তে এসেছি। কিন্তু আমি এখানে কলেজে স্কুলে এসেছি পড়তে, তাহলে পড়া ক্রিয়াটা পরে ঘটছে। তার মানে এখানে এই যে একটা ক্রিয়া আগে ঘটা একটা ক্রিয়া পরে ঘটা, মানে মূল ক্রিয়ার আগে ঘটলে সেটা ভার্বের আইএনজি হয়, মানে প্রেজেন্ট পার্টিসিপল হয়। মূল ক্রিয়ার পরে ঘটলে সেটা ইনফিনিটিভ হয়। যেমন এখানে টু গোটা হয়েছে, তার মানে টু গো ভাবটা ঘটছে অ্যালাউর পরে, অর্থাৎ অনুমতি দেওয়ার পরে ঘটছে। যদি গো ক্রিয়াটা আগে ঘটে যেত, তাহলে কিন্তু এটা গোয়িং লিখতে হতো। তো আশা করি আমি এক ভিডিওতে অনেক শর্ট করে আমি বোঝানোর চেষ্টা করছি। কারণ যদিও ভিডিওটা আমি যদি এভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, আমি শিক্ষার্থীদেরকে শিক্ষার সহজ অর্থে অনেক কিছু একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। 19 নম্বর, এতে আমার সম্মতি বা অসম্মতি কিছুই নেই। এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এখানে নাইদার নরের ব্যবহার আছে। এই নাইদার নর আর আইদার অর দুটো বাক্য কিন্তু একই রকম, একটা নেগেটিভ ফর্ম একটা পজিটিভ ফর্ম। তো নেগেটিভ বাক্যটা যেমন আমি ভাতও খাবো না স্কুলেই যাবো না, ঠিক এই বাক্যটার মতন এখানে নাইদার নরের ব্যবহার আছে। আর একটা আছে সে হয় স্কুলে যাবে নয় সে বই পড়বে। তো এখানে এই যে হয় স্কুলে যাবে নয় বই পড়বে, যে কোনো সে একটা করবে, তখন আইদার অরের ব্যবহার। আর এটা নাইদার আর নরের ব্যবহার, কারণ এখানে সম্মতি বা অসম্মতি তার কোনোটাই নেই। অর্থাৎ একটা ভাবকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে এগ্রির আগে দেখো নাইদার ব্যবহার হয়েছে, ডিসএগ্রির আগে নর ব্যবহার হয়েছে। তার মানে এইগুলোকে বলা হচ্ছে নেগেটিভ ফর্ম। এর বিস্তারিত ব্যাখ্যা আমি অন্য ভিডিওতে দেবো, এখন আমি সংক্ষেপে এইটুকু বললাম। 20 নম্বরে, চেষ্টা করেছিলাম কিন্তু সফল হইনি। এই যে আমি চেষ্টা করেছিলাম, আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম কিন্তু সফল হয়নি, বা ডিড নট সাকসিড। এখানে এই যে ডিড নট সাকসিড এবং আই ট্রাইড, দেখো দুটো বাক্যই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে করা। আগেই বলেছি যে কম্পাউন্ড সেন্টেন্স মানেই আগের বাক্য যে টেন্সে করা থাকবে পরের বাক্যটাও ঠিক সেম একই সেম টেন্সে করা থাকবে।